বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আজকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের সর্বশেষ বিষয় নিয়ে আমার বিশ্লেষণটি উপস্থাপন করতে চাই। মধ্যপ্রাচ্যে এখন যা উন্মোচিত হচ্ছে তা কেবল একটি আঞ্চলিক সংঘাত নয়, এটি এমন একটি সংকট যা বৈশ্বিক ব্যবস্থাকে পুনর্গঠিত করার, প্রতিটি মহাদেশের অর্থনীতিকে বিপর্যস্ত করার এবং একবিংশ শতাব্দীর সবচেয়ে অস্থিতিশীল অঞ্চলটি দীর্ঘস্থায়ী নিষ্পত্তির দিকে নাকি স্থায়ী যুদ্ধের দিকে এগিয়ে যাবে তা নির্ধারণ করার সম্ভাবনা রাখে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সংঘাত, যা 2026 সালের ফেব্রুয়ারিতে ইরানি ভূখণ্ডে যৌথ মার্কিন ইসরায়েলি হামলার মধ্য দিয়ে খোলামেলা সামরিক সংঘর্ষে রূপ নিয়েছে, এখন এমন একটি বিপজ্জনক অনিশ্চয়তার পর্যায়ে প্রবেশ করেছে যেখানে যুদ্ধবিরতি চুক্তিগুলো ঘোষণার প্রায় সাথে সাথেই ভেঙে পড়ছে। শান্তি আলোচনা এমন কাঠামো তৈরি করছে যা কোনো পক্ষই পুরোপুরি মানছে না, এবং একাধিক দেশের বেসামরিক জনগণ দূরের রাজধানীগুলোতেও নেয়া সিদ্ধান্তের মূল্য দিচ্ছে। অর্থাৎ দুনিয়া জোড়া এর এফেক্ট পড়ছে। 2026 সালের ফেব্রুয়ারির শেষে যৌথভাবে পরিচালিত মার্কিন ইসরায়েল হামলার প্রথম 9 দিনে ইরানে 1300-রও বেশি মানুষ নিহত হয়েছে। একই সময়ে লেবাননে প্রায় 300 জন নিহত হয়েছে। এগুলো বিমূর্ত সংখ্যা নয়, এরা ছিল ডাক্তার, শিক্ষার্থী, পরিবার, যাদের ওয়াশিংটন, তেল আবিব এবং তেহরানের ভূরাজনৈতিক হিসাবের সাথে একমাত্র সংযোগ ছিল এই দুর্ভাগ্য যে তারা যুদ্ধের রঙ্গমঞ্চ হয়ে ওঠা একটি দেশে বাস করত। ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল সারা অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি এবং উপসাগরীয় আরব দেশগুলোর শক্তি অবকাঠামোতে পাল্টা হামলা চালিয়েছে, যার মধ্যে একটি হামলা সাময়িকভাবে দুবাই বিমানবন্দর বন্ধ করে দিয়েছিল। অর্থনৈতিক পরিণতি তাৎক্ষণিক এবং বৈশ্বিক। আন্তর্জাতিক শক্তি সংস্থা 2026 সালের ইরান যুদ্ধের ফলে সৃষ্ট ব্যাঘাতকে বৈশ্বিক তেল বাজারের ইতিহাসের সর্ববৃহৎ সরবরাহ বিঘ্নকারী হিসাবে চিহ্নিত করেছে। এই সংঘাত তীব্র সরবরাহ সংকট, মুদ্রা আহরণ, মুদ্রাস্ফীতি এবং স্থবিরতা ও মন্দার ক্রমবর্ধমান ঝুঁকির মাধ্যমে 1970-এর দশকের জ্বালানি সংকটের প্রতিধ্বনি করছে। 2026 সালের 4 মার্চ থেকে ইরানি বাহিনী হরমুজ প্রণালী বন্ধ করে এবং প্রণালী পার হওয়ার চেষ্টাকারী জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে, যে প্রণালী দিয়ে সাধারণত বিশ্বের সামুদ্রিক অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের বাণিজ্যের প্রায় 27% প্রবাহিত হয়। তেলের দাম সামরিক অভিযান প্রত্যাশিত হওয়ার আগে জানুয়ারির শেষে প্রতি ব্যারেল প্রায় $60 থেকে বেড়ে $91 পৌঁছেছে। 2026 সালের ইরান যুদ্ধকে ইতিহাসের বৃহত্তম ভূরাজনৈতিক তেল সরবরাহ বিঘ্ন হিসাবে চিহ্নিত করা হয়েছে, যা 1990 সালের বিঘ্নের তুলনায় 2 থেকে 3 গুণ বড়। এপ্রিলের শেষ নাগাদ ব্র্যান্ড ক্রুড যুদ্ধ শুরুর আগের তুলনায় 44% বেড়ে $105 প্রতি ব্যারেলে লেনদেন হচ্ছিল। 2026 সালের 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা শত্রুতায় বিরতির জন্য সতর্ক আশার জন্ম দিয়েছিল। ইরান পাকিস্তানের প্রস্তাবিত 45 দিনের কাঠামো প্রত্যাখ্যান করে নিজস্ব 10 দফা শান্তি পরিকল্পনা উপস্থাপন করেছিল। প্রেসিডেন্ট ট্রাম্প এটিকে বিশ্বশান্তির জন্য একটি বড় দিন বলে বর্ণনা করেছিলেন এবং আত্মবিশ্বাস প্রকাশ করেছিলেন যে বেশিরভাগ প্রধান বিষয় সমাধান হয়ে গেছে, আর ইরান শর্ত সাপেক্ষে বিরতি গ্রহণের ইঙ্গিত বলেছিল যে হামলা বন্ধ হলে প্রতিরক্ষামূলক অভিযান থামাবে। সেই আশা দ্রুতই মিলিয়ে গেল। যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে উভয় পক্ষ একে অপরকে লঙ্ঘনের অভিযোগ দিয়েছে। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে চুক্তি ভাঙার অভিযোগে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে,
আর মার্কিন সেন্ট্রাল কমান্ড সেনকম ইরানের বিরুদ্ধে জঘন্য যুদ্ধবিরতির লঙ্ঘনের অভিযোগ এনেছে। যৌথ চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন চলমান আদান প্রদানকে নিম্নমাত্রার গতিবিধি হিসাবে বর্ণনা করেছেন, যা বড় আকারের যুদ্ধ পুনরায় শুরু করার সীমার নিচে। এই সতর্ক বক্তব্য প্রশাসনের বড় আকারের সংঘর্ষ এড়ানোর ইচ্ছাকে প্রকাশ করে, কিন্তু একই সাথে শান্তি আলোচনায় প্রভাব বিস্তারের ক্ষমতাকেও দুর্বল করে দেওয়ার ঝুঁকি তৈরি করে। সম্প্রতি 28 মে 2026 তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান রাতের আধারে পরস্পরের উপর হামলা চালিয়েছে। উভয় পক্ষই একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ দিচ্ছে। একজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে কুয়েতে মার্কিন বাহিনী ইরানি ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু ছিল, আর তেহরান বলছে এটি হরমুজ প্রণালীর কাছে ইরানি বন্দর আব্বাসে আগের হামলার জন্য দায়ী মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করেছে। এই বিনিময়ের মাত্র কয়েকদিন আগে মার্কিন ও ইরানি আলোচকরা একটি চুক্তির রূপরেখায় সম্মত হয়েছিলেন বলে জানা গেছে, কিন্তু উভয় পক্ষই এটি চূড়ান্ত করতে দেরি করেছে। এই সংঘাতের কূটনৈতিক মাত্রার প্রতিটি পর্যায়কে যে ধরনটি চিহ্নিত করে আসছে। এই সংঘাতে ইসরায়েলের ভূমিকা সৎভাবে পরীক্ষা করা দরকার, কারণ ইসরায়েলের কৌশলগত স্বার্থই যে কোনো নিষ্পত্তির পথকে সবচেয়ে বেশি জটিল করে তুলেছে। ইসরায়েল মার্চ মাসের শুরুতে প্রথমবারের মতো ইরানের তেল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। ভিডিওতে তেহরানের আকাশ আলোকিত করা বিশাল শিকা দেখা গেছে, আর ইরান পাল্টা বাহরাইনে একটি বিশুদ্ধ পানির পাম্পিং স্টেশনে হামলা চালিয়ে উপসাগরীয় প্রতিবেশীদের অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই ইসরায়েলের কিছু তেল স্থাপনায় হামলার বিরোধিতা করেছে, উদ্বেগ প্রকাশ করেছে যে এগুলো ইসলামী প্রজাতন্ত্রের প্রতি সমর্থন তৈরি করে কৌশলগতভাবে উল্টো ফল দিতে পারে। ওয়াশিংটন এবং তেল আবিবের মধ্যে কৌশল নিয়ে এই মতভেদ গুরুত্বপূর্ণ। এটি পরামর্শ দেয় যে এই যুদ্ধ পরিচালনাকারী জোটের মধ্যেও এর সীমা কোথায় থাকবে তা নিয়ে ভিন্ন মত রয়েছে। অনেকের মতে ইসরায়েল চায় যুদ্ধ চলুক এবং কোনো শান্তি চুক্তি না হোক। নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্রকে এমন একটি ফাঁদে ফেলেছেন বলে মনে করা হয়, যা থেকে বের হওয়া ক্রমশ কঠিন হয়ে পড়ছে। কাতারের রাস লাফান তরলকৃত প্রাকৃতিক গ্যাস সুবিধা ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে। সংযুক্ত আরব আমিরাতের হাফসান গ্যাস সুবিধা এবং বাব তেল ক্ষেত্র সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, আর হরমুজ প্রণালী কার্যত বন্ধ থেকে বৈশ্বিক তেল ও গ্যাস প্রবাহের একটি বড় অংশ ব্যাহত করছে এবং শক্তি বাজারকে অর্থাৎ এনার্জি মার্কেটকে টেকসই অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। নিরপেক্ষতার বজায় রাখার চেষ্টা করে উপসাগরীয় রাষ্ট্রগুলো ভূগোল এবং উত্তেজনা বৃদ্ধির চুক্তির কারণে হামলার শিকার হচ্ছে। এমন একটি সংঘাতে টেনে নেওয়া হচ্ছে যা তারা বেছে নেয়নি। হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়টি আলোচনায় একটি কেন্দ্রীয় গভীরভাবে বিতর্কিত ইস্যু হিসাবে আবির্ভূত হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন হামলায় বিরতিকে ইরানের প্রণালী সম্পূর্ণ খুলে দেওয়ার সাথে যুক্ত করেছেন, আর ইরানি বন্দরে প্রবেশাধিকারের চেষ্টাকারী জাহাজগুলোকে লক্ষ্য করা মার্কিন নৌ অবরোধকে যুদ্ধবিরতির সম্ভাব্য লঙ্ঘন হিসাবে বর্ণনা করেছে। কোনো পক্ষই তার অবরোধ তুলে নেয়নি। এই অচলাবস্থা সংঘাতের মৌলিক গতিশীলতাকে ধারণ করে। প্রতিটি পক্ষ বিশ্বাস করে যে আপোষের চেয়ে ক্রমাগত চাপের মাধ্যমে বেশি আদায় করা যাবে, আর প্রতিটি পক্ষের আভ্যন্তরীণ রাজনীতি ছাড়কে আত্মসমর্পণের মতো দেখায়। এই হিসাবের মানবিক মূল্য অপরিসীম। ইরান, লেবানন, ইসরায়েল এবং উপকূলীয় রাষ্ট্রগুলো জুড়ে বেসামরিক জনগণ সাইরেনের আতঙ্ক, বাস্তুচ্যুতি,
ক্রমবর্ধমান মূল্য, জ্বালানি সংকট এবং আকাশ থেকে মৃত্যুর দৈনন্দিন সম্ভাবনার ছায়ায় বাস করছে। ইসরায়েলি হামলায় 10 লাখেরও বেশি লেবানিজ বাস্তুচ্যুত হয়েছে, আর ইরান সারা অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঢেউ চালু রেখেছে। বিশ্ব এখন এমন একটি সংঘাত প্রত্যক্ষ করছে যা নিজস্ব গতি অর্জন করেছে, যা এমনকি ইচ্ছা করলেও কোনো একক শক্তির পক্ষে থামানো ক্রমশ কঠিন হয়ে পড়ছে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র একটি চুক্তির কাছাকাছি পৌঁছানোর ইঙ্গিত দিচ্ছে, কিন্তু প্রতিটি দিনের সাথে ইরানি ও মার্কিন কর্মকর্তারা তাদের দাবি বাড়াচ্ছে। লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে শত্রুতা বাড়ছে, আর বেসামরিক মানুষ নিহত হচ্ছে। শান্তির সম্ভাবনা বাস্তব, কিন্তু ভঙ্গুর। ইতিহাস সাক্ষী দেয় 1953 সালের কোরিয়ান যুদ্ধের যুদ্ধবিরতি, 1988 সালের ইরান ইরাক যুদ্ধের সমাপ্তি, যে সংঘাতগুলো দুরূহ মনে হয়েছিল সেগুলো ক্লান্তি, অর্থনৈতিক চাপ এবং এই ক্রমান্বয়ী উপলব্ধির মাধ্যমে থামার পথ খুঁজে পেয়েছিল। যে কোনো সামরিক উদ্দেশ্য তার অনুসরণের মূল্যকে ন্যায্যতা দেয় না। এখন যা প্রয়োজন তা হলো উভয় পক্ষকে তাদের প্রতিশ্রুতিতে ধরে রাখার মতো শক্তিশালী মধ্যস্থতার কাঠামো, চলমান যুদ্ধকে শান্তির চেয়ে অনেক বেশি ব্যয়বহুল করে তোলার মতো যথেষ্ট আন্তর্জাতিক অর্থনৈতিক চাপ এবং সর্বোপরি সব পক্ষের নেতাদের রাজনৈতিক সাহস, যাতে তারা নিজেদের জনগণকে বলতে পারেন যে নিষ্পত্তির শর্তগুলো যতই অসম্পূর্ণ হোক, বিকল্পের চেয়ে শ্রেয়। নির্দোষ মানুষের রক্ত আর ঝরার আগেই বিশ্ব সেই সাহসের আবির্ভাবের জন্য আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারে না। আমরা শান্তি চাই, দুনিয়া শান্তি চায়। শান্তি আসুক মধ্যপ্রাচ্যে এবং থেমে যাক যুদ্ধ, এই আশায় শেষ করছি। ধন্যবাদ।